আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইজি বায়োলজি বইটি কেনার জন্য। আমি জানতে তাবাসসুম তোমাদের জন্য আবারও আসলাম এমসিকিউ সাজেশনগুলো সলভ করতে। ঠিক আছে, তো তোমরা যারা আমাদের বইটি সংগ্রহ করেছো তোমরা সকলেই জানো 500টা এমসিকিউ সাজেশন আমরা দিয়েছি, যেখানে এমসিকিউ গুলো সলভ করলে তোমরা কোনো পরীক্ষায় আটকাবে না। আর যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে তো আমি আছি, কিউআর কোড স্ক্যান করবো, আমি হাজির হয়ে যাব। তো আজকে আমরা অধ্যায় 12 এর টাইপ 6 অর্থাৎ হচ্ছে কি জেনেটিক যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো এমসিকিউগুলো সলভ করব। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। এখানে প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, মনির লাল বা সবুজ বর্ণের পার্থক্য করতে পারে না, মনিরের উল্লেখিত সমস্যার জন্য দায়ী জিনের অবস্থান কোথায়? আচ্ছা, লাল বা সবুজ বর্ণের পার্থক্য করতে পারছে না, তার মানে সে অবশ্যই কালারটাকে চিনতে পারছে না। তো তার মানে এটা কোন রোগটাকে নির্দেশ করছে বলো তো, কোন ডিসঅর্ডারটাকে নির্দেশ করছে? এটা হচ্ছে বর্ণান্ধতাকে নির্দেশ করছে, বর্ণান্ধতাকে নির্দেশ করছে। তাহলে বর্ণান্ধতার জন্য দায়ী জিন কোথায় রয়েছে? অটোসোমে রয়েছে, নাকি মাইটোকন্ড্রিয়া রয়েছে, নাকি সেন্ট্রোসোমে, নাকি সেক্স ক্রোমোসোমে রয়েছে? অবশ্য আমরা জানি এটা জিনগত সমস্যা বা জেনেটিক ডিসঅর্ডার, এই জন্য আমরা বুঝতে পেরেছি এটা সেক্স ক্রোমোসোমে রয়েছে। তাহলে আমরা যদি বইটা নাও পড়ি, মনে করি আমরা এই চ্যাপ্টারটাই বললাম না, তাও আমি কিন্তু বুঝতে পারছি যে সেক্স ক্রোমোসোমের মাধ্যমে জেনেটিক ডিসঅর্ডারটা চলে আসছে। ঠিক আছে, বর্ণান্ধতার জিনটির অবস্থান কোথায়? সেম প্রশ্ন, সেম উত্তর, অ্যান্সার কি? সেক্স ক্রোমোসোম হবে। ঠিক আছে, আমাদের অন্য কোনো অপশন দিকে তাকানোর প্রয়োজন নাই। কোন রঙের বর্ণান্ধতাকে সর্বজনীন বর্ণান্ধতা বলে? লাল, সবুজ, লাল নীল, লাল আসমানি, লাল বেগুনি। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো কোন বর্ণান্ধতা, সাধারণত যে বর্ণান্ধতায় যারা আক্রান্ত তারা হচ্ছে গিয়ে লাল আর সবুজ বর্ণের পার্থক্যটা করতে পারে না, এই জন্য তাদের লাল সবুজ বর্ণান্ধতাকে সর্বজনীন বর্ণান্ধতাও বলা হয়। 150 জন পুরুষ মানুষের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত জনের? 1 জনের, 10 জনের, 15 জনের, নাকি 20 জনের? 15 জনের। ঠিক আছে, 150 জনের মধ্যে 15 জনের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, বইতে এটা দেয়া আছে, অবশ্যই ভালো করে এটা লাইনটা দাগিয়ে ফেলবে। কতজনের মধ্যে একজন পুরুষ বর্ণান্ধ হয়? 10 জন, 100 জন, 1000 জন, নাকি 10,000 জন? তোমরা যদি দেখো যে 10 জন, আমি 10 জন বাছাই করলাম, যে 10 জনের মধ্যে একজন বর্ণান্ধ হবে, তাহলে সে পুরুষ, তার মানে পুরুষদের ক্ষেত্রে বর্ণান্ধ হওয়ার চান্সটা বেশি থাকে, অ্যান্সার ক। তারপরে প্রশ্ন দেখো, সাধারণত শতকরা কতজন পুরুষ কালার ব্লাইন্ড? 1, 5, 10, 15, দেখেছো 10। তার মানে শতকরা যখন বলেছে তার মানে 100 জনের মধ্যে 100 জনের মধ্যে মানে শতকরা কতজন? অবশ্যই 10%। শতকরা কতজন বললে আমরা বুঝবো 10%। ঠিক আছে, 100 জনের মধ্যে 10 জন, প্রতি 100 জনে কতজন লোক বর্ণান্ধ হয়? একটু আগে বলেছি 10%। 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100, মানে 100 জনের মধ্যে 10 জন হচ্ছে কালার ব্লাইন্ড হতে পারে পুরুষ। তো যদি আমি হিসাব করি প্রতি 100 জনে যদি করি, এই দেখো এটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, আর কাটাকাটি করলে কিন্তু, আচ্ছা আমরা এখানে কাটাকাটি করবো না, কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা আসবে না, আমরা কাটাকাটি না করে অ্যান্সারটা করবো। 10%, তো তাহলে 100 ভাগের 10 ভাগ, তাহলে প্রতি 100 জনে কতজন লোক বর্ণান্ধ হচ্ছে? অ্যান্সার পেয়ে গেছি, 10 জন বর্ণান্ধ হচ্ছে। কোন ঔষধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়ায় চোখে রঙিন পিগমেন্ট নষ্ট হয়ে রোগী কালার ব্লাইন্ড হয়? হাইড্রক্সিকুইনিন, মেফালোকুইনিন, ক্লোরোকুইনিন, হাইড্রক্সিক্লোরোকুইনিন। অ্যান্সার হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইনিন। এটা সাইড ইফেক্ট হিসেবে কালার ব্লাইন্ড হতে পারে। হাইড্রক্সিক্লোরোকুইনিন সেবনের নিচে কোন রোগটি হতে পারে? অবশ্যই বর্ণান্ধতা হতে পারে। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো, কনক তার একটা রোগের কারণে বিশেষ দুটি রঙের পার্থক্য করতে না পারার দরুন ট্রাফিক সিগন্যালে একা রাস্তা পার হতে পারে না, বিশেষ রং দুটি নিচের কোনটা? লাল সবুজ, লাল হলুদ, নীল হলুদ, নাকি নীল সবুজ? অবশ্যই আমরা জানি বর্ণান্ধতার ক্ষেত্রে লাল সবুজ বর্ণান্ধতা হচ্ছে সর্বজনীন, তাছাড়া লাল সবুজে পার্থক্য করতে না পারলে কিন্তু আমরা ট্রাফিক সিগন্যালে ঠিকমতো রাস্তা পার হতে পারবো না। তাহলে বর্ণান্ধতায় যারা আক্রান্ত তাদের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে, অ্যান্সার ক হবে। কনকের বিশেষ রোগটি দেখা দেয়, মানে এই বর্ণান্ধতা দেখা দেয় কিসের অভাবে? স্নায়ুকোষের রং শনাক্ত করে একটা পিগমেন্টের অভাবে? অবশ্যই স্নায়ুকোষের রং শনাক্তকারী একাধিক পিগমেন্টের অভাবে না, স্নায়ুকোষের রং শনাক্তকারী একটা পিগমেন্টের অভাবে এটা দেখা যায়। এরপরটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইনিন সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া দরুন। হ্যাঁ, হাইড্রক্সিক্লোরোকুইনিন সেবনে সাইড ইফেক্ট হিসেবেও কিন্তু বর্ণান্ধতা দেখা যেতে পারে। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 1 এবং 3। তারপরে প্রশ্ন দেখো, অসুস্থ বাবা এবং বাহক মা এর মিলনে উৎপন্ন সন্তানদের শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে? এখন এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমরা একটু বইটা খুলবো। এখানে দেখো কালার ব্লাইন্ডনেসের পরে
এখানে আমাদের একটা ছক আছে, যে ছকটা বলেছে তুমি নিজে করো। এখন আমরা নিজেরা কিন্তু একটু অলসতার জন্য এই ছকটা এড়িয়ে যাই, কিন্তু দেখো অবশ্যই 25 সালের বোর্ডে চলে আসছে। এখন এইবারও কিন্তু বা 2026 সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এটা চলে আসতে পারে, ঠিক আছে। আবার টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট পরীক্ষা বলো, তোমাদের সামনে কিন্তু এই পরীক্ষাগুলো আসবে। এই পরীক্ষাগুলো তোমরা অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবে। তো এখন আমরা একটু বুঝে নিই যে এটা অ্যান্সারটা আমরা কিভাবে বের করবো। আমরা যদি এটা মুখস্থ করি আমাদের কিন্তু মনে থাকবে না, ঠিক আছে। যদি মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। আমরা যদি লজিক্যালি চিন্তা করে পড়ি তাহলে এটা কিন্তু আমরা মানে এটা বলবো আমি, তুমি সারা জীবন মনে রাখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বর্ণান্ধর কথা বলেছে। আমরা জানি বর্ণান্ধতার জিন সেক্স ক্রোমোজোমে থাকে, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। এটা সেক্স ক্রোমোজোমের মাধ্যমে হচ্ছে এই জিনটা মাতা পিতা থেকে সন্তানদের মধ্যে চলে আসে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে সাধারণত নারীরা কি হয় না, মানে ওই জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত হয় না, সে কি হয়, বাহক হয়, ঠিক আছে। কিন্তু পুরুষরা কি হয়, সরাসরি রোগে আক্রান্ত হয়। ওকে, কেন হয়? কারণ হচ্ছে গিয়ে এই যে ডিসঅর্ডার সেটা হচ্ছে গিয়ে তোমার যে জেনেটিক যে মিউটেশনটা হয় সেটা শুধুমাত্র এক্স ক্রোমোজোমে হয়, ঠিক আছে। এই কারণে যখন নারীদের দেহে এক্স ক্রোমোজোম একটা ডিফেক্টিভ থাকে বা একটা হচ্ছে ত্রুটিপূর্ণ থাকে, আরেকটা এক্স ক্রোমোজোম ব্যাকআপ দিতে পারে। কিন্তু পুরুষদের যে এক্স ওয়াই ক্রোমোজোম আছে সেখানে যদি একটা ক্রোমোজোম ডিফেক্টিভ হয়, মানে ওই এক্স ক্রোমোজোমটা যদি ডিফেক্টিভ হয় তখন কিন্তু ওয়াই ক্রোমোজোমটা ব্যাকআপ দিতে পারে না। এই জন্য জেনেটিক ডিসঅর্ডারে বা এই যে বর্ণান্ধতা বলো, যে তুমি সেক্স ক্রোমোজোমের মাধ্যমে যে রোগগুলো যাচ্ছে সেটা যদি বলো, তাহলে পুরুষরা সরাসরিভাবে আক্রান্ত হবে, কিন্তু নারীরা যারা আছে তারা বাহক হয় সাধারণত। তাদের রোগে আক্রান্ত হওয়ার জন্য দুইটা ক্রোমোজোমই ত্রুটিপূর্ণ হতে হয়। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এইখানে তোমার অপশনটা, মানে এখানে তোমার প্রশ্নের উত্তরটা দেয়া আছে। বাহক মা এবং অসুস্থ বাবার মিলনে উৎপন্ন সন্তানদের ক্ষেত্রে সুস্থ অসুস্থ বাহক কিংবা বাহক হওয়ার সম্ভাব্য অনুপাত এরকম হবে। এখন আমরা এই জিনিসটা একটু বুঝে পড়ি। বাহক মা মানে হচ্ছে গিয়ে যার মধ্যে একটা ক্রোমোজোম ডিফেক্টিভ আছে, মানে একটা এক্স ক্রোমোজোম ডিফেক্টিভ আছে। তাহলে এক্স প্রাইম দিয়ে তোমার ডিফেক্টিভ ক্রোমোজোমকে নির্দেশ করা হচ্ছে। আরেকটা হচ্ছে অসুস্থ বাবা মানে হচ্ছে তার একটা যে এক্স ক্রোমোজোম আছে সেটাই ডিফেক্টিভ আছে। তাহলে আমি এক্স প্রাইম ওয়াই দিব, ঠিক আছে। আচ্ছা, এক্স প্রাইম ওয়াই দিলাম। এখন যেটা করব, এটাকে আমি এখন ক্রস করব। আমি একটা কাজ করি, আমি তোমাদেরকে নোটে দেখালে তোমার বিষয়টা ভালো করে ক্লিয়ার হবা। এটা হচ্ছে গিয়ে বাবা আর এটা হচ্ছে গিয়ে বাহক মা। বাহক কেন? কারণ তার মধ্যে একটা ক্রোমোজোম ত্রুটিপূর্ণ আছে, তাহলে এটা হচ্ছে বাহক মা। তোমরা একটা জিনিস দেখবা, তোমাদের বইতে এইভাবে ছক করে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু বইয়ে যে ছক করে দেওয়া আছে সেভাবেও কিন্তু অ্যান্সার বের করতে পারবা, কোনো অসুবিধা হবে না। তো আমি তোমাদের জন্য একটা শর্টকাট ওয়ে দেখাই দিচ্ছি। এটা যেটা করা যায়, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা আর এটার সাথে এটা। এখন তুমি হচ্ছে কি গুণ করো বা যোগ করো। এক্স প্রাইমের সাথে এক্স যাচ্ছে, তাহলে আমি এক্স প্রাইম এক্স দিব। এখানে এক্স প্রাইম হবে, এখানে হচ্ছে এক্স ওয়াই হবে, আর এখানে হচ্ছে এক্স প্রাইম ওয়াই হবে। এখন আমার কথা হচ্ছে আমরা কিভাবে আইডেন্টিফাই করব কে অসুস্থ কে সুস্থ। কে অসুস্থ যার মধ্যে, আচ্ছা কে অসুস্থ সেটা বোঝার আগে আমরা আগে সেটা লিখে নিই যে কে ছেলে কে মেয়ে, তাহলে আমাদের এটা লিখতে ইজি হবে। এটা যেহেতু দুটো এক্স ক্রোমোজোম তার মানে এটা মেয়ে হবে, এটা দুটো এক্স ক্রোমোজোম এটা মেয়ে হবে, এই দুটো হচ্ছে ছেলে হবে, কারণ একটা এক্স একটা ওয়াই। এবার আসো, এক্স প্রাইম এক্স একটা জিন ত্রুটিপূর্ণ আছে, তার মানে এই মেয়েটা কি আক্রান্ত হবে নাকি বাহক হবে? অবশ্যই বাহক হবে, কারণ তার একটা এক্স ক্রোমোজোম ডিফেক্টিভ, তাহলে এটা বাহক হবে। আচ্ছা, এই মেয়েটার ক্ষেত্রে দেখো তার দুইটা জিনই হচ্ছে গিয়ে ডিফেক্টিভ, অর্থাৎ দুইটা জিনই হচ্ছে ত্রুটিপূর্ণ আছে, এই জন্য সে অবশ্যই বর্ণান্ধতার রোগে আক্রান্ত হবে। তাহলে বর্ণান্ধ রোগে আক্রান্ত হবে, তাহলে এই যে ক্রোমোজোম বাহিত এই জিনটার জন্য এই মেয়েটাকে আমরা কি লিখবো? অসুস্থ মেয়ে। অসুস্থ মানে তার মধ্যে বর্ণান্ধতা দেখা যাবে। আর এখানে দেখো এক্স ওয়াই, এটা একটা সুস্থ ক্রোমোজোম, এখানে কেউ ডিফেক্টিভ নাই, তাহলে এটা আমার সুস্থ ছেলে হবে। আর এখানে এক্স প্রাইম ওয়াই, এখানে একটা ক্রোমোজোম ডিফেক্টিভ চলে আসে, একটা ক্রোমোজোমে ত্রুটিপূর্ণ আছে, তাহলে আমি এই ক্রোমোজোমটাকে বলবো অসুস্থ ছেলে। সে কিন্তু বাহক হবে না, ছেলেরা কখনো বাহক হতে পারে না, ঠিক আছে, অসুস্থ হবে। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন কি ছিল? আমার প্রশ্ন ছিল অসুস্থ বাবা এবং বাহক মায়ের মিলনে উৎপন্ন সন্তানদের শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে? বর্ণান্ধ মানে কি? বর্ণান্ধ মানে হচ্ছে
সে অসুস্থ হবে। তাহলে এখানে অসুস্থ কয়জন? এই একজন অসুস্থ, তার মানে অবশ্যই তারা তার মানে অবশ্যই এই দুইজন বর্ণান্ধ রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে এখন আমি যদি পার্সেন্টেজ হিসাব করি এখানে যদি 4 জন সন্তান আছে, তাহলে পার্সেন্টেজ হিসাব করলে বাহক মেয়ে 25% হবে, অসুস্থ মেয়ে হচ্ছে 25% হবে, অসুস্থ ছেলে 25% হবে, আর হচ্ছে অসুস্থ ছেলে 25% হবে। ঠিক আছে, এখন অসুস্থ মেয়ে 25%, অসুস্থ ছেলে 25%, তাহলে সেই ক্ষেত্রে 25 + 25 কি হচ্ছে 50%। তাহলে 50% অসুস্থ হচ্ছে, মানে 50% বর্ণান্ধ রোগে আক্রান্ত হচ্ছে। আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? তাহলে তোমাদের যখন এরকম প্রশ্ন আসবে, তোমরা যদি মনে করো একেবারেই না পারো, অবশ্যই মুখস্থ অ্যান্সার না দিয়ে তোমরা যেটা করবা, শর্টকাটে হয় খাতায় বা হচ্ছে প্রশ্নে একটু শর্টকাটে এভাবে ফ্লো চার্টটা এঁকে ফেলবা। ফ্লো চার্টটা এঁকে ফেললে তোমার কিন্তু অ্যান্সারটা বের করতে ইজি হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে 50% আসছে আমি দেখিয়ে দিয়েছি। তোমাকে কিন্তু প্রশ্ন করেছে যে বর্ণান্ধ রোগে আক্রান্ত হবে কয়জন, তাহলে আমার বর্ণান্ধ রোগে আক্রান্ত হবে দুই ধরনের সন্তান দেখা যাচ্ছে। একটা হচ্ছে মেয়ে হলে অসুস্থ হতে পারে, ছেলে হলেও অসুস্থ হতে পারে। সেই ক্ষেত্রে ও যেহেতু 25% সম্ভাবনা রয়েছে, আর অসুস্থ ছেলেও সম্ভাবনা 25% রয়েছে, আমি যেটা যোগ করে দিলাম 50%, তাহলে অসুস্থ সন্তান হবে 50%। তোমাকে এখানে প্রশ্ন বলেছে উৎপন্ন সন্তানদের শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে। তোমাকে কিন্তু বলেনি যে অসুস্থ ছেলে কয়জন হবে, অসুস্থ মেয়ে কয়জন হবে, তোমাকে শুধু বলেছে অসুস্থ সন্তান কয়জন হবে। যেহেতু তোমাকে কোনো জেন্ডার মানে লিঙ্গ নির্ধারণ করে দেয়নি, তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু 50% হবে। যদি তোমাকে প্রশ্ন করতো অসুস্থ ছেলে কয়জন বর্ণান্ধ হবে, বা তোমাকে বলতো যে কয়জন ছেলে বর্ণান্ধ হবে বা কয়জন মেয়ে বর্ণান্ধ হবে, তখন আমার অ্যান্সার হয়ে যেত 25%। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই খুবই চিন্তা করে অ্যান্সার দিবা, হুটহাট করে অ্যান্সার দিবা না যে হ্যাঁ আমি তো সব পারি, আমার তো এটা মুখস্থ আছে। না, এভাবে করা যাবে না। এবং তোমরা যখন এই জায়গাটা একটু পড়বা, তার সাথে অনুপাতটাও শিখে ফেলবা। এবং আমি যদি একটু নিচের দিকে যাই, তাহলে দেখবা যে এখানে আরও কিছু অপশন দেওয়া আছে। এই যে ক, খ, গ, ঘ, এই অপশনগুলো বাসায় অবশ্যই লিখবা, অবশ্যই শিখে রাখবা, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। তারপরে প্রশ্ন দেখো, একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন বর্ণান্ধ মহিলার বিয়ে হলে সন্তানদের ক্ষেত্রে কোনটা ঘটবে? আচ্ছা, তাহলে দুইজনে যদি অসুস্থ হয়, মানে দুইজনে যদি বর্ণান্ধ হয়, তাহলে কি ঘটতে পারে? সবাই বর্ণান্ধ হবে, ছেলে সন্তান বর্ণান্ধ হলে মেয়েরা স্বাভাবিক হবে, অর্ধেক সন্তান স্বাভাবিক হবে, এক চতুর্থাংশ সন্তান স্বাভাবিক হবে। আচ্ছা, যখন বর্ণান্ধ পুরুষ এবং বর্ণান্ধ মহিলা মানে দুইজনে যদি বর্ণান্ধ হয়, তখন সবাই বর্ণান্ধ হবে। কারণ এই বর্ণান্ধ মহিলার যদি আমি ক্রোমোজোম সেট তোমাদের দেখাই, তাহলে এক্স প্রাইম হবে, আর হচ্ছে বর্ণান্ধ পুরুষের ক্ষেত্রে X'Y হবে। ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে যে সন্তানই হোক না কেন, মানে এদের দুজনের থেকে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, তার মধ্যে ডিফেক্টিভ জিন অবশ্যই থাকবে। ছেলে হলে তো সে অবশ্যই অসুস্থ হবে, আর মেয়ে হলেও কিন্তু সে অসুস্থ হবে। কেন? কারণ মায়ের থেকে সে এক্স প্রাইম জিনটা পাচ্ছে, ত্রুটিপূর্ণ জিনটা পাচ্ছে, আবার বাবার থেকেও কিন্তু সে এক্স প্রাইম জিনটা বা ত্রুটিপূর্ণ জিনটা পাচ্ছে। তার মানে ছেলে মেয়ে যেই হোক না কেন সবাই বর্ণান্ধ হবে। এরপরে প্রশ্নটা দেখো, রাহি একজন বর্ণান্ধ, সে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন রুহিকে বিয়ে করে, কিছুদিন পর তাদের সন্তান হয়। রাহির বর্ণান্ধতার কারণ কি? ভাইরাস, ভিটামিন, রাজনীতি নাকি বংশগতি? অ্যান্সার হবে হচ্ছে বংশগতি। রাহি এবং রুহির বংশধরদের মধ্যে প্রথম বংশধরে সবাই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হয়, প্রথম বংশধরে পুত্র বর্ণান্ধ হয়, দ্বিতীয় বংশধরে একজন পুত্র বর্ণান্ধ হবে। এইটা করার জন্য আমাদের একটু ফ্লো চার্টটা দেখতে হবে। কেন? কারণ হচ্ছে ফ্লো চার্টে যদি আমরা করি, তাহলে প্রথম বংশধর এবং দ্বিতীয় বংশধর সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব। আচ্ছা, এখানে দেখো আমরা রাহি এবং রুহির বংশধরদের মধ্যে প্রথম বংশধর এবং দ্বিতীয় বংশধরে পুত্ররা বর্ণান্ধ হবে নাকি স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে, এটা কিভাবে জানবো? এটা যদি আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা বের করি, তাহলে এটা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি রাহি কি। রাহি হচ্ছে কি বর্ণান্ধ, আর রুহি হচ্ছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তাহলে বর্ণান্ধ যদি হয়, তাহলে সে হচ্ছে কি অসুস্থ বাবা হবে, আর হচ্ছে কি মা হচ্ছে সুস্থ হবে। তাহলে অসুস্থ বাবা আর সুস্থ মা, তাই তো? তাহলে আমি এখানে লিখি অসুস্থ বাবা, সুস্থ মা। আচ্ছা, অসুস্থ বাবা হলে তার ক্রোমোজোম মানে সেট কিরকম হবে? X', আর সুস্থ মায়ের ক্ষেত্রে XX। ঠিক আছে, এখন আমরা ক্রস করি, এটার সাথে এটা ক্রস হবে, এটার সাথে এটা, তাহলে X',
ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম জেনারেশন বা F1 জেনারেশন। তাহলে আমি F1 জেনারেশনটা ফার্স্টে লিখি। F1 জেনারেশনে কি হচ্ছে ভালো করে খেয়াল করো। F1 জেনারেশনে হচ্ছে এই দুইজন হচ্ছে মেয়ে এবং এই দুইজন হচ্ছে বাহক মেয়ে হবে, ঠিক আছে, দুজন বাহক মেয়ে, আর এই দুজন ছেলে হচ্ছে সুস্থ হবে। তাহলে প্রথম জেনারেশনে কি কেউ অসুস্থ আছে? মানে প্রথম জেনারেশনে কি কেউ বর্ণান্ধ হবে? না, প্রথম জেনারেশনে কেউ বর্ণান্ধ হবে না। তাহলে আমি এখন অপশনগুলো আরেকবার দেখি। প্রথম বংশধরের সবাই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হয়, কথা কি ঠিক? হ্যাঁ, কথাটা ঠিক, কারণ প্রথম বংশধর যদি আমি দেখি, প্রথম বংশধরের যদি এরা বাহক মেয়ে হওয়া সত্ত্বেও এরা কিন্তু বর্ণান্ধ হচ্ছে না, তার মানে কি তারা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে? হ্যাঁ অবশ্যই তারা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে, তারা বর্ণান্ধ হচ্ছে না। তার মানে এই মেয়ে এবং এই ছেলেরা কিন্তু সুস্থ, মানে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে, বলা যায় যে তাদের মধ্যে বর্ণান্ধতার কোনো চিহ্ন থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্নটা, পরের অপশন দেখো, প্রথম বংশধরে পুত্র বর্ণান্ধ হয়। আচ্ছা, প্রথম বংশধরে বলেছে পুত্র বর্ণান্ধ হবে। দেখো তো এই প্রথম বংশধরে কোনো পুত্র কি বর্ণান্ধ হবে? না, সুস্থ ছেলে হবে। তার মানে আমাদের এই অপশনটা কি ভুল? অবশ্যই এই অপশনটা ভুল। তার মানে যেহেতু এটা বহুপদী, তাই আমরা চোখ বন্ধ করে 3 নাম্বারটা দাগিয়ে ফেলতে পারবো। তার আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 3। দ্বিতীয় বংশধরে একজন পুত্র বর্ণান্ধ হবে। এটা আমরা যদি নাও বের করি, তাও আমরা জানি যে এই 1 এবং 3 দুটোই হচ্ছে সঠিক। তবু তোমাদের হচ্ছে যাতে মনে যাতে একটু মনে খচখচ না থাকে, তাই আমি হচ্ছে 3 নাম্বারটা বের করে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় বংশধরে পুত্র বর্ণান্ধ হবে কি না। আচ্ছা, যদি আমি বলি যে একজন এই যে বাহক মেয়ে সুস্থ ছেলে, তাহলে একজন বাহক মেয়ে এবং সুস্থ ছেলের সাথে যদি ক্রস হয় তখন কি হবে? মানে দ্বিতীয় বংশধরে মনে করো বাহক মেয়ের সাথে অন্য কোনো সুস্থ ছেলের বিয়ে হলো, তখন সেই দ্বিতীয় বংশধরে কিরকম সন্তান হবে? মানে বর্ণান্ধ হবে নাকি হচ্ছে সুস্থ হবে? তারপরে যদি মনে করো সুস্থ ছেলের সাথে কোনো একটা বাহক মেয়ের বিয়ে হলো, তখন সেক্ষেত্রে কি হবে? তো এই জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি যে বাহক মেয়ের সাথে যদি সুস্থ ছেলের ক্রস হয়, ঠিক আছে, যদি সুস্থ ছেলের বিয়ে হয়, অন্য কোনো সুস্থ ছেলের বিয়ে হয়, তাহলে কি হচ্ছে একটু দেখো, এখানে দাঁড়াও। তাহলে এক্স প্রাইম এক্স, এক্স প্রাইম ওয়াই, এক্স 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 ওয়াই, কথা ঠিক? তাহলে এখন আমরা দেখি, এখানে মেয়েটা বাহক মেয়ে হবে, মানে দ্বিতীয় বংশধরে বাহক মেয়ে একটা হবে। এইটা দেখো ছেলে, কিন্তু তার এক্স ক্রোমোজোম ত্রুটিপূর্ণ আছে, তার মানে হচ্ছে অসুস্থ ছেলে বা বর্ণান্ধ ছেলে হবে, অসুস্থ ছেলে। এই দুজনই হচ্ছে কি সুস্থ হবে, সুস্থ ছেলে সুস্থ মেয়ে। তার মানে কি আমরা বলতে পারি যে দ্বিতীয় জেনারেশনে অসুস্থ ছেলে বা বর্ণান্ধ ছেলে হবে। তাহলে আমাদের দ্বিতীয় বংশধরে একজন পুত্র বর্ণান্ধ হবে, কথাটা কি ঠিক? অবশ্যই কথাটা ঠিক। তাহলে যখন এরকম হবে চেষ্টা করবা, যখন প্রথম বংশধরে 2টা অপশন দেওয়া আছে, দ্বিতীয় বংশধরে একটা অপশন দেওয়া আছে, তাহলে তুমি প্রথম বংশধরে অবশ্যই এটা বের করে নিবা, তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তোমাদের কিন্তু সেকেন্ড জেনারেশন বের করা লাগবে না তখন। স্বাভাবিক রাকিবের সাথে বর্ণান্ধ হেলেনার বিয়ে হয়, তাদের ছেলের সন্তান হলে কত ভাগ বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে? 100%, 50%, 25 নাকি 0%? দেখো এখানে একটা আমি ফ্লোচার্ট করে রেখেছি। এটা হচ্ছে কি সুস্থ বাবা, ঠিক আছে, সুস্থ বাবা মানে স্বাভাবিক বা সুস্থ একই জিনিস, সুস্থ বাবা। আর বর্ণান্ধ হেলেনা মানে হচ্ছে মা হচ্ছে বর্ণান্ধ, তার মানে আমি বলতে পারি হচ্ছে অসুস্থ মা, ঠিক আছে, অসুস্থ মা। তাহলে অসুস্থ মা হওয়ার জন্য তার কিন্তু এখানে 2টা এক্স ক্রোমোজোমই ত্রুটিপূর্ণ থাকবে, এই জন্য এক্স প্রাইম দুবার দেওয়া আছে। এখন আমি এটাকে ক্রস করি, ক্রস করলে কি হবে? এক্স প্রাইম হবে, আবার এক্স প্রাইম। তার মানে এখানে যে মেয়েরা হচ্ছে সেই মেয়েদের মধ্যে কিন্তু 2টা এক্সই ত্রুটিপূর্ণ না, একটা এক্স ত্রুটিপূর্ণ, এই জন্য তারা বাহক। আবার এক্স প্রাইম ওয়াই, আবার এক্স প্রাইম ওয়াই, এখানে এক্স প্রাইম ওয়াই থাকা মানে তারা ছেলে। তাহলে এখানে যে ছেলে হবে তারা অসুস্থ হবে। কেন অসুস্থ হবে? কারণ তাদের যে একটা এক্স ক্রোমোজোম ছিল, এই একটা এক্স ক্রোমোজোম ত্রুটিপূর্ণ, এবং এই ত্রুটিপূর্ণ জিনটা কোত্থেকে আসছে? এই ত্রুটিপূর্ণ জিনটা আসছে হচ্ছে মায়ের কাছ থেকে। এই জন্য মায়ের কাছ থেকে আসার কারণে ছেলেরা অসুস্থ হয়েছে বা ছেলেরা বর্ণান্ধ রোগে আক্রান্ত হয়েছে। মাথায় রাখতে হবে, মায়ের কাছ থেকে যে এক্স প্রাইম জিনটা আসছে সেটা যদি ছেলের শরীরে যায়, তাহলে কিন্তু ছেলে অবশ্যই বর্ণান্ধ হবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি বাহক মেয়ে এইখানে 50% অর্থাৎ অর্ধেক, আর হচ্ছে অসুস্থ ছেলে কিন্তু 50% হবে। বর্ণান্ধ সুস্থ বাবা এবং বর্ণান্ধ মায়ের মধ্যে যদি বিয়ে হয়, সেই ক্ষেত্রে বাহক মেয়ে হবে হচ্ছে 50% অর্থাৎ অর্ধেক, এবং অসুস্থ ছেলে বা বর্ণান্ধতায় আক্রান্ত ছেলে অনুপাতটা হবে 50%। তাহলে আমি যদি
পার্সেন্টেজের হিসাবে বলি তাহলে 50% হবে। আর যদি তোমাদের প্রশ্ন করে অনুপাত কত হবে, তাহলে অবশ্যই 2:2 হবে, অথবা যদি অপশনে তোমার 1:1 থাকে সেটাও হতে পারে, তবে মেইনলি হচ্ছে 2:2, কারণ দুইজন বাহক মেয়ে, দুইজন অসুস্থ ছেলে। এখন আমরা অপশনের সাথে উত্তর মিলিয়ে দিই। অ্যান্সার কি হচ্ছে, কত ভাগ বর্ণান্ধ হবে, 50% বর্ণান্ধ হবে। এখন এর পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কি জিজ্ঞেস করেছে, সেম হচ্ছে গিয়ে মেয়েদের নিয়ে, যে তাদের মেয়ে সন্তান যদি হয় সেক্ষেত্রে বর্ণান্ধতার বাহক হওয়ার সম্ভাবনা কত ভাগ, 0%, 25%, 50% নাকি 100%। অবশ্যই বাহক মেয়ে যদি হয় সেই ক্ষেত্রে সেম ভাবে দেখো 50% হবে এটার উত্তর। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে বাহক মেয়ে হলে 50% হবে, অসুস্থ ছেলে হলেও কিন্তু 50% হবে। কিন্তু তোমাকে আগে বুঝতে হবে যে তোমার ক্রসটা কার সাথে কার করতে হবে, সুস্থ বাবা এবং বাহক মায়ের সাথে ক্রস যদি হয় তখন হচ্ছে বাহক মেয়ে 50%, অসুস্থ ছেলে 50%। এইভাবে তোমার বইতে যে আমি দাগিয়ে দিয়েছিলাম যে একটা ছকের মধ্যে যে 4টা ভাগ আছে, 4টা যে অংশ আছে সেই 4টা অংশ অবশ্যই পড়বে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। পরের প্রশ্নটা খেয়াল করো, মাহি একজন বর্ণান্ধ, সে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মীরাকে বিয়ে করে, কিছুদিন পর তাদের সন্তান হয়। এটা আগের একটা প্রশ্নের মতো এরকম। বর্ণান্ধতা জিনটির অবস্থান কোথায়, অটোজোমে, সেক্স ক্রোমোজোমে, নিউক্লিয়াসে না মাইটোকন্ড্রিয়া, অবশ্যই সেক্স ক্রোমোজোমে। মাহি এবং মীরার বংশধরদের মধ্যে প্রথম বংশধরে সবাই দৃষ্টিসম্পন্ন হয়, প্রথম বংশধরে পুত্র বর্ণান্ধ হবে, দ্বিতীয় বংশধরে একজন পুত্র বর্ণান্ধ হবে। এরকম ব্যাখ্যা কিন্তু আমি কিন্তু দিয়ে এসেছি, এর আগের একটা প্রশ্নে কিন্তু ব্যাখ্যাটা করে দেওয়া আছে। আশা করি সেটা যদি তোমরা ভালো করে বুঝো তাহলে এটার অ্যান্সারও বের করতে পারবে। এটার অ্যান্সারও প্রথম বংশধরে সবাই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হবে, আর 3 হচ্ছে কি দ্বিতীয় বংশধরে একজন পুত্র বর্ণান্ধ হবে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কিন্তু 1 এবং 3। তারপরে প্রশ্ন দেখো, কোন রোগটা বংশ পরম্পরায় হয়ে থাকে, থ্যালাসেমিয়া, বাতজ্বর, যক্ষ্মা নাকি অজীর্ণতা? কোনোটাই না, শুধুমাত্র থ্যালাসেমিয়া ছাড়া। থ্যালাসেমিয়া বংশ পরম্পরায় হয়ে থাকে। কোন রোগটি মা বাবা থেকে সন্তানের দিকে সঞ্চারিত হতে পারে, ঠিক একই প্রশ্ন যে কোন রোগটা বংশ পরম্পরায় হয়ে থাকে, সেম প্রশ্ন। থ্যালাসেমিয়া, তারপর হচ্ছে কি প্যারালাইসিস, বৃক্কে পাথর নাকি ব্রঙ্কাইটিস, আনসার হচ্ছে কি থ্যালাসেমিয়া হবে। তারপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি বংশগতি ব্যাধি বা অবস্থা বা অস্বাভাবিকতা জনিত রোগ, অথবা নিচের কোনটি বংশগতি ব্যাধি, থ্যালাসেমিয়া, হাঁপানি, ক্যান্সার নাকি ব্রঙ্কাইটিস, অ্যান্সার হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া হবে। তাহলে থ্যালাসেমিয়া একটা বংশগতি ব্যাধি, থ্যালাসেমিয়া একটা হচ্ছে বংশগতি অস্বাভাবিকতা জনিত ব্যাধি। তারপরে প্রশ্নটা খেয়াল করো, থ্যালাসেমিয়া রোগাক্রান্তদের ক্ষেত্রে নিচের কোনটি নষ্ট হয়ে যায়, অথবা কোন কোষের প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে থ্যালাসেমিয়া হয়, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা নাকি প্লাজমা, অ্যান্সার হবে হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার তৈরি করার জন্য যে জিনটা থাকার কথা ছিল, সেই প্রোটিনের সেই কোষের স্পেসিফিক প্রোটিনের জিন নষ্ট থাকার জন্য তোমার থ্যালাসেমিয়া রোগটা হয়ে থাকে। হিমোগ্লোবিন বহনকারী কণিকাটি নষ্ট হলে কোন রোগটি হতে পারে, থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, বন্ধ্যাত্ব নাকি কালার ব্লাইন্ড, অবশ্যই অ্যান্সার হবে কি থ্যালাসেমিয়া। লোহিত রক্তকণিকা তৈরির জিন যদি নষ্ট হয়ে যায়, বা লোহিত রক্তকণিকা বা হচ্ছে কি হিমোগ্লোবিন বহনকারী কণিকাটি যদি নষ্ট থাকে, তাহলে কিন্তু থ্যালাসেমিয়া রোগ হবে। থ্যালাসেমিয়া রোগের কারণ কি, কারণ কোনটি, ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদন, রক্তকণিকায় অ্যান্টিবডি তৈরি না হওয়া, তারপরে দেখো অনুচক্রিকার পরিমাণ বেড়ে যাওয়া, শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে অ্যান্সার কি হচ্ছে, ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ যদি উৎপাদন হয় সেক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগ হতে পারে। থ্যালাসেমিয়া রোগের ফলে কি হতে পারে, লোহিত রক্তকণিকা নষ্ট হয়, অবশ্যই। রোগী রক্তশূন্যতায় ভোগে, অবশ্যই, কারণ লোহিত রক্তকণিকা যদি নষ্ট হয়ে যায়, তার দেহে যদি পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্তকণিকা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই রোগী রক্তশূন্যতায় ভুগবে। শ্বেত রক্তকণিকা নষ্ট হয় না, শ্বেত রক্তকণিকা নষ্ট হয় না, শুধুমাত্র লোহিত রক্তকণিকার সাথে থ্যালাসেমিয়ার সম্পর্ক। লোহিত রক্তকণিকায় কয় ধরনের প্রোটিন থাকে, 2, 3, 4, 5। লোহিত রক্তকণিকায় 2 ধরনের প্রোটিন থাকবে। তারপরে প্রশ্ন দেখো, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা কোন ধরনের সমস্যায় ভোগে, রক্তশূন্যতা, অ্যালার্জি, পানি শূন্যতা নাকি গলায় ঘা, অবশ্যই রক্তশূন্যতা হবে, কারণ লোহিত রক্তকণিকার সাথে থ্যালাসেমিয়ার সম্পর্ক। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, মা বাবা উভয়ের কাছ থেকে জিন পায়, বাবা অথবা মায়ের কাছ থেকে জিন পায়, কোনো উপসর্গ দেখায় না, কেবলমাত্র জিনের বাহক হিসেবে কাজ করে। থ্যালাসেমিয়া মেজর মানে হচ্ছে, মেজর মানে কি, যখন সন্তান মা বাবা উভয়ের থেকেই এই জিনটা পেয়ে থাকে তখন তাকে থ্যালাসেমিয়া মেজর বলা হয়। যদি মা অথবা বাবা যে কোনো একজনের কাছ থেকে জিন পায় তখন তাকে থ্যালাসেমিয়া মাইনর বলা হবে।
তারপরে প্রশ্ন দেখো, কোন জিনের অনুপস্থিতিতে আলফা থ্যালাসেমিয়া হয়ে থাকে? আলফা গ্লোবিউলিন, আলফা অ্যালবুমিন জিন, আলফা প্রোথ্রম্বিন, বিটা গ্লোবিউলিন জিন। তাহলে এখানে বলেছে কোন জিনের অনুপস্থিতিতে আলফা থ্যালাসেমিয়া হয়ে থাকে। এটা হচ্ছে আলফা গ্লোবিউলিন যে জিন, এটা যদি না থাকে তখন আলফা থ্যালাসেমিয়া হয়ে থাকে। কুলির থ্যালাসেমিয়া রোগী বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয়। বাংলাদেশে বেশি দেখা যায় ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ তৈরি করে। অবশ্যই ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ তৈরি করে এবং বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হলে সেই থ্যালাসেমিয়াকে বিটা থ্যালাসেমিয়া বা কুলির থ্যালাসেমিয়া বলা হয়। এবং বাংলাদেশে বেশি দেখা যায় না, এটা বাংলাদেশে বেশি দেখা যায় না। অ্যান্সার হচ্ছে গিয়ে 1 এবং 3। তারপরে প্রশ্ন দেখো, থ্যালাসেমিয়া বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের থ্যালাসেমিয়া সন্তান জন্মের সম্ভাবনার হার কত? আচ্ছা, 25%, 50%, 75% নাকি 100%? এখন আমাকে একটু বইতে যেতে হবে। বইতে তুমি দেখবা যে তোমাদের এখানে ফ্লো চার্টটা খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখো, সুস্থ কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক মা, সুস্থ কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক বাবা। এখানে সুস্থ জিনটাকে বড় হাতের আর দিয়ে নির্দেশ করছে আর থ্যালাসেমিয়া জিনটাকে ছোট হাতের আর দিয়ে নির্দেশ করছে। তাহলে দুইজনেই যদি বাহক হয়, আমাদের প্রশ্নে কিন্তু এটাই বলেছে, দুইজনেই যদি বাহক হয় সেই ক্ষেত্রে তাদের থ্যালাসেমিয়া সন্তান জন্মের সম্ভাবনার হার কত %? এটা আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আচ্ছা, বড় হাতের আর হচ্ছে গিয়ে সুস্থ জিন আর ছোট হাতের আর হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া জিন, ঠিক আছে? আচ্ছা, বাহক বাবা বাহক মা, সুস্থ কিন্তু বাহক বাবা, থ্যালাসেমিয়া আক্রান্ত বাহক বাবা আর থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে বাহক মা। এই ক্ষেত্রে বাহক বাবার ক্ষেত্রে যেহেতু বাহক, তার মানে একটা সুস্থ জিন আর একটা থ্যালাসেমিয়া জিন থাকবে। বাহক মায়ের ক্ষেত্রেও সেম, একটা সুস্থ জিন একটা থ্যালাসেমিয়া জিন থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এটা তো গ্যামেট তৈরি হবে, এটা গ্যামেট তৈরি হবে, এটা গ্যামেট, এটা গ্যামেট। গ্যামেট তৈরি হলে ক্রস করো, ক্রস করো, ক্রস করো, ক্রস করো, ক্রস করলাম। এখন ক্রস করে কি পাওয়া গেল? বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের আর একটা ছোট হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের আর, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যাদের মধ্যে বড় হাতের আর দুটোই থাকবে, বড় হাতের আর আমরা কি জানি সুস্থ জিন, তাহলে সে অবশ্যই কি হবে? সুস্থ হবে। কি হবে? সে সুস্থ হবে, ঠিক আছে? তার মানে এ হচ্ছে কি সুস্থ সন্তান হবে। ছেলে না মেয়ে এটা আমরা জানি না, সুস্থ সন্তান হবে। এই দুজন বাহক হবে। কেন বাহক হবে? কারণ তার মধ্যে একটা সুস্থ জিন একটা অসুস্থ জিন আছে। আর যখন তার মধ্যে দুইটাই অসুস্থ জিন থাকবে, মানে থ্যালাসেমিয়া জিন থাকবে, সে অবশ্যই আক্রান্ত হবে। তাহলে এটা হচ্ছে কি অসুস্থ জিন হবে, অর্থাৎ অসুস্থ সন্তান হবে। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? বাহক বাবা এবং বাহক মা, থ্যালাসেমিয়া বাহক বাবা, থ্যালাসেমিয়া বাহক মায়ের সন্তান। থ্যালাসেমিয়া সন্তান জন্মের সম্ভাবনা, থ্যালাসেমিয়া সন্তান জন্মের সম্ভাবনা মানে হচ্ছে অসুস্থ সন্তান জন্মের সম্ভাবনা কত %? এখন পার্সেন্টেজ যখন বলবে, এখানে আমরা 4 জন সন্তানের ক্ষেত্রে হিসাব করছি, তাহলে সুস্থ সন্তান হওয়ার সম্ভাবনা 25%, ঠিক আছে? কারণ এটা 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ সুস্থ হচ্ছে। আর আমি যদি পার্সেন্টেজে হিসাব করি তাহলে 25% হচ্ছে তারা, তাদের সংখ্যাটা নির্দেশ করছে। এখানে দেখো, এটাও 25, এটাও 25, তাহলে 50% কি হবে? 50% হবে বাহক। আর অসুস্থ যে, সেটা হচ্ছে কি অসুস্থ সন্তান কত হবে? অসুস্থ সন্তান হবে হচ্ছে 25%, মানে 4 ভাগের 1 ভাগ অসুস্থ হবে, ঠিক আছে? 4 ভাগের 1 ভাগ অসুস্থ বা 25% হবে। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াবে হচ্ছে কি 25%। তারপরে প্রশ্ন দেখো, বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের ভিতর থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনার অনুপাত কত? এখন বাহক বাবা বাহক মায়ের ক্ষেত্রে সেম প্রশ্ন, আমরা একটু আগে ফ্লোচার্ট করলাম, এখন আমরা অনুপাতটা বের করবো। এটা তো পার্সেন্টেজে বের করেছি, এখন আমরা অনুপাতে বের করব। অনুপাত হচ্ছে সুস্থ সন্তান এক ধরনের হবে, বাহক সন্তান যেহেতু দুইটা ভাগ এখানে চলে আসে, 2 ভাগ বাহক সন্তান হবে আর 1 ভাগ হচ্ছে গিয়ে অসুস্থ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 1:2:1, ঠিক আছে? সুস্থ বাহক আর একটা হচ্ছে অসুস্থ, তাহলে 1:2:1। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এখানে দেখো 1:2:1 দেখে অনেকে মনে করতে পারে এটাই হবে তার অ্যান্সার। তোমাকে কি বলেছে? যে সন্তানদের ভিতর থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনার অনুপাত কত? তো আমাকে এখানে হিসাব করতে হবে থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান মানে যার মধ্যে থ্যালাসেমিয়ার জিনটা বহন করছে, মানে বাহক সন্তান যে, সেও এটার মধ্যে কাউন্ট হবে। তাহলে আমরা এখানে কি লিখব? সুস্থ যে, সে সুস্থই আছে, কিন্তু বাহকদের মধ্যে থ্যালাসেমিয়া জিন আছে
আবার অসুস্থ যে তার মধ্যে থ্যালাসেমিয়া জিন আছে। তার মানে আমরা কিন্তু এই দুজনকে সুস্থ, পুরোপুরি সুস্থ বলতে পারবো না। এই জন্য 2 + 1 কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। ঠিক আছে, 2 + 1 কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 1:3 হবে উত্তর। এখানে প্রশ্নটা দেখো কি বলেছি, এখানে মাতা এবং পিতা এদের হচ্ছে গিয়ে জিন, এবং নিচে এখানে সন্তানদের যে কি ক্রোমোজোম হচ্ছে সেটা এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু অপশনগুলো ভালো করে দেখি। এটা মূলত এর আগে আমরা যে থ্যালাসেমিয়া জিন আর সুস্থ জিনের যে ফ্লো চার্টটা করেছিলাম, এই যে এখানে দেখো এখানে যে ফ্লো চার্টটা করেছিলাম ঠিক সেম টু সেম এই ফ্লো চার্টই হবে, শুধু আর এর বদলে এখানে এ বি দিয়ে নির্দেশ করেছে। ঠিক আছে, এ বি দিয়ে নির্দেশ করেছে। এ হচ্ছে বড় হাতের এ দিয়ে সুস্থ জিনকে বোঝাচ্ছে, আর ছোট হাতের এ দিয়ে থ্যালাসেমিয়া জিনকে বোঝাচ্ছে, আর বড় হাতের বি দিয়ে সুস্থ জিনকে বোঝাচ্ছে। এখন মাতার ক্ষেত্রে হচ্ছে গিয়ে এ দিয়ে হচ্ছে মাতার জিনটাকে বোঝাচ্ছে, যেটা হচ্ছে কি মা, এটা বা নারীর জিনটাকে বোঝাচ্ছে, আর বড় হাতের বি দিয়ে এটা সুস্থ, কিন্তু সেকে পিতার জিনটাকে নির্দেশ করছে। ঠিক আছে, আর থ্যালাসেমিয়া জিন ছোট হাতের দুইজনের ক্ষেত্রে ছোট হাতেরই আছে। তার মানে আমি বলতে পারি দুইজনই হচ্ছে বাহক, বাহক বাবা আর হচ্ছে কি বাহক মা। ঠিক আছে, দুইজনই বাহক হবে। ঠিক আছে, এখন আসো বাহক বাবা বাহক মা, এদের থেকে আমরা এখন গ্যামেট তৈরি হলো। গ্যামেট তৈরি হওয়ার পরে এখন আমাদের এখানে ক্রস হয়েছে। তো ক্রস হয়ে কি হয়েছে, বড় হাতের এর সাথে বড় হাতের বি এর ক্রস হয়ে এবি হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে যেহেতু দুটোই সুস্থ জিন, তাহলে এইটা অবশ্যই সুস্থ সন্তান হবে। ক্লিয়ার? এরপরে দেখো এটা বড় হাতের এ, আর এখান থেকে ছোট হাতের এ আসছে, তাহলে বড় হাতের এ একটা সুস্থ জিন আসছে, ছোট হাতের এ একটা থ্যালাসেমিয়া জিন আসে, তার মানে এটা বাহক হবে। তারপরেরটা দেখো এখান থেকে বড় হাতের বি এর সাথে ছোট হাতের এ যুক্ত হয়েছে, তাহলে এখানে বড় হাতের বি মানে সুস্থ জিন, আর থ্যালাসেমিয়া জিন ছোট হাতের, তার মানে এটাও কি হবে, বাহক হবে। আর এখান থেকে ছোট হাতের এ আসছে, বাবার থেকেও ছোট হাতের এ, বাবার আর মার থেকেও ছোট হাতের এ, মানে থ্যালাসেমিয়া জিন আসছে, তার মানে এটা অবশ্যই অসুস্থ হবে। তার মানে আমার কথা কি ক্লিয়ার? আমার কথাটা তাহলে বুঝতে পারছো যে এইখানে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু 1/4 হবে কিনা আমরা এখন দেখব। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে অসুস্থ যে হচ্ছে সে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হবে, সে 4/এর কি 1 হচ্ছে, হ্যাঁ সে 4/1 হবে। সুস্থ কিন্তু বাহক শিশু 4/2 সুস্থ কিন্তু বাহক শিশু 4/2 হচ্ছে কিনা, হ্যাঁ এটা হচ্ছে 1 মানে সুস্থ হচ্ছে 1, অসুস্থ হচ্ছে 1, বাহক হচ্ছে 1, আর এখানে বাহক হচ্ছে 1, তার মানে বাহক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 2 হচ্ছে, আর অসুস্থ 1 আর সুস্থ হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি সুস্থ কিন্তু বাহক শিশু 4/2 হবে। অবশ্যই এটা কারেক্ট। সুস্থ শিশু 4/2 না, সুস্থ শিশু 4/1 হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 1 এবং 2 হবে। যখন এই ধরনের ফ্লো চার্টে প্রশ্ন আসবে কখনোই কনফিউজ হয়ে যাবে না, মাথা হ্যাং করা যাবে না। তুমি যেটা করবা আগে বুঝে নিবা এই ফ্লো চার্টে কি বোঝাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আচ্ছা এটাও সুস্থ জিন এটাও সুস্থ জিন, দুটো আলাদা হলে এখন আমরা কেমনে পারবো? তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে বাবার ক্ষেত্রে একটা জিনের সেট দেখাচ্ছে, মায়ের ক্ষেত্রে একটা জিনের সেট দেখাচ্ছে। না হলে কিন্তু তুমি যদি না বুঝো তাহলে কিন্তু বাকি অ্যান্সারগুলো করতে পারবা না। মা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু বাবা সুস্থ, মানে সে বাহক নয়। এরূপ ক্ষেত্রে তাদের সন্তানের শতকরা কত ভাগ থ্যালাসেমিয়ার বাহক হবে? 25, 50, 75 নাকি 100%? দেখো এখানে আমি একটা ফ্লো চার্ট করে রেখেছি। এখানে তুমি চিন্তা করে দেখো যে সুস্থ বাবা যদি হয় তাহলে তার ক্ষেত্রে সুস্থ জিন হবে 1 জোড়া, তাহলে সুস্থ জিন বড় হাতের আর বড় হাতের আর সুস্থ বাবা। আর বাহক মা হচ্ছে তার একটা জিন হচ্ছে থ্যালাসেমিয়া জিন হবে, আর আরেকটা জিন হচ্ছে সুস্থ থাকবে, তাহলে বড় হাতের আর ছোট হাতের আর। এখন তুমি এটাকে ক্রস করো, তাহলে ক্রস করলে কি হয়, বড় হাতের আর বড় হাতের আর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এটা হচ্ছে সুস্থ সন্তান হবে। বড় হাতের আর ছোট হাতের আর রয়েছে, এটা বাহক হবে। আর বড় হাতের আর বড় হাতের আর এটা হচ্ছে সুস্থ সন্তানকে নির্দেশ করছে। আবার এখানে দেখবা বড় হাতের আর ছোট হাতের আর আছে, তার মানে এটা বাহক সন্তানকে নির্দেশ করছে। তার মানে ছোট হাতের আর যেহেতু এই দুইটা ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি, তাহলে এরা হচ্ছে বাহক সন্তান হবে। আর যাদের মধ্যে দুটোই সুস্থ জিন রয়েছে তারা কিন্তু সুস্থ সন্তান হবে। এখানে অসুস্থ কেউই হবে না, কারণ কারোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অসুস্থ জিন বা থ্যালাসেমিয়া জিন ডাবল নেই, তার মানে এখানে অসুস্থ সন্তান কেউ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাহক হচ্ছে 2:2 হবে, অর্থাৎ বাহক এখানে যদি 4 জনের মধ্যে মানে 4/এর মধ্যে 2 হবে বাহক, 4/এর মধ্যে 2 হবে সুস্থ। তাহলে আমি যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে কি হবে বলতো, 100%। এই 4 জন মিলে হচ্ছে 100%, তাহলে 25%, 25%, 25%, 25%। তাহলে আমি এখানে 25% আগে লিখে নিই, এটা 25, এটা 25, এইটা 25 হবে, এইটাও 25% হবে। তাহলে এই যে 25% আছে
এই 25% যেটা 25%, তাহলে সুস্থ সন্তান 25+25 মানে 50% হবে। আর অসুস্থ মানে বাহক যে সুস্থ পুরোপুরি সুস্থ না, সে বাহক, তাহলে সেও হচ্ছে গিয়ে 50% হবে। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার দ্বারা হচ্ছে 50%। ঠিক আছে, এরপরের প্রশ্নটা আমরা দেখি। এখানে দেখো দুইটা দম্পতির কথা বলা হয়েছে, দুইটা দম্পতি, একটা হচ্ছে এম দম্পতির উভয়ই থ্যালাসেমিয়া বাহক। তার মানে এম যে দম্পতি আছে সেখানে দুইজনই হচ্ছে থ্যালাসেমিয়া বাহক। আরেকটা দম্পতির কথা বলছে, তার সেটা হচ্ছে এন দম্পতি। এন দম্পতির মধ্যে স্বামী হবে বর্ণান্ধ, মানে সে অসুস্থ, এবং স্ত্রী হবে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তাহলে এন দম্পতির সন্তানদের ক্ষেত্রে, এন দম্পতি মানে এই দম্পতির কথা বলছে, এখানে স্বামী হচ্ছে বর্ণান্ধ আর স্ত্রী হচ্ছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। আচ্ছা, তাহলে বাবা অসুস্থ, মা সুস্থ, তাহলে বাবা অসুস্থ আর মা যদি সুস্থ হয় সেক্ষেত্রে আমাদের ক্রস করলে কি হবে? বাবা অসুস্থ, মা হচ্ছে সুস্থ। এখন তুমি এটা ক্রস করো, তাহলে বাবা যদি অসুস্থ হয় এবং মা যদি সুস্থ হয় তাহলে সেই ক্ষেত্রে মেয়েরা হবে বাহক আর ছেলেরা হবে সুস্থ। তাহলে দেখো সকল কন্যা বাহক, মেয়েরা কি বাহক হচ্ছে? হ্যাঁ, মেয়েরা বাহক হচ্ছে কিন্তু অসুস্থ হচ্ছে না। সকল সন্তান বর্ণান্ধ হবে? কখনোই হবে না, সকল সন্তান কখনোই বর্ণান্ধ হবে না। সকল পুত্র কি সুস্থ হচ্ছে? হ্যাঁ, সকল পুত্র সুস্থ হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি 1 এবং 3। এরপরে প্রশ্নে আসো, এম এবং এন দম্পতি সন্তানদের মধ্যে শতকরা মানে কত শতাংশ বাহক হবে? আচ্ছা, এখানে এটা করতে গেলে আমাদের দুইটা ক্রসই করতে হবে। আমরা কিন্তু এন দম্পতির অসুস্থ বাবা এবং সুস্থ মা বা স্বাভাবিক মা এদের মধ্যে কিন্তু ক্রস করেছি, ক্রস করে আমরা অ্যান্সার পেয়েছি। কি অ্যান্সার পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে গিয়ে 50% বাহক হবে, বাহক মেয়ে হবে, আর 50% হচ্ছে সুস্থ ছেলে হবে। তাহলে আমি এখানে লিখে রাখি বাহক মেয়ে 50% আর এটা সুস্থ ছেলে 50%। ঠিক আছে, তাহলে এখন এম এবং এন দম্পতির সন্তানদের মধ্যে, তাহলে আমার হচ্ছে এম দম্পতির সন্তানদের মধ্যে আমার এই জিনিসটা বের করতে হবে। এম এবং এন উভয়ই হচ্ছে থ্যালাসেমিয়া বাহক। তাহলে এম এবং এন উভয় যদি থ্যালাসেমিয়া বাহক হয়, আমরা কিন্তু ক্রস করেছিলাম, মনে আছে? আমরা ক্রস করেছিলাম, এরা দুইজন হচ্ছে বাহক, বাবা মা দুজনই বাহক। তাহলে আমরা এখন তো ক্রস করি, এই যে বড় হাতের আর বড় হাতের আর। তাহলে কি দাঁড়াচ্ছে? এম দম্পতির উভয় থ্যালাসেমিয়া বাহক। আমরা এখন এম দম্পতির উভয় থ্যালাসেমিয়া বাহক যেহেতু আমরা ক্রস করলাম, তাহলে ক্রস করে হচ্ছে 1 ভাগ সুস্থ পেলাম, 2 ভাগ বাহক পেলাম, আর 1 ভাগ হচ্ছে অসুস্থ পেলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 25%, এটা হচ্ছে কি 50%, আর এটা হচ্ছে কি 25% হবে। এরপরে এম এবং এন দম্পতির সন্তানদের মধ্যে কত শতাংশ বাহক হবে? কত শতাংশ বাহক হবে? এখন আমরা যদি পাশাপাশি হিসাব করি, এই যে পাশাপাশি এখন হিসাব করো, এইটা হচ্ছে গিয়ে বর্ণান্ধতার ক্ষেত্রে আর এটা হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। বর্ণান্ধতার ক্ষেত্রে বাহক সন্তান আমাকে কিন্তু বলে নাই বাহক মেয়ে কজন হবে, বা আমাকে কিন্তু বলে নাই বাহক ছেলে কজন হবে। অবশ্য ছেলেরা কখনো বাহক হয় না, ছেলেরা অসুস্থ হয়, সবসময় মনে রাখবা ছেলেরা অসুস্থ হবে অথবা সুস্থ হবে, কিন্তু তারা কখনো বাহক হয় না। মেয়েরা বাহক হয়, আর মেয়েদের যদি অসুস্থ হতে হয় তাহলে তাদের দুইটা জিনিস কি হবে? ত্রুটিপূর্ণ থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বাহক সন্তান বর্ণান্ধতার ক্ষেত্রে বাহক সন্তান 50%, আর হচ্ছে কি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বাহক সন্তান হচ্ছে কি 50% হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এখানে কমন। কত কমন? 50%টা কমন। অ্যান্সার কিন্তু 50% হবে। খুব ঠান্ডা মাথায় এটার অ্যান্সার বের করবা, কারণ অনেক সময় অনেকে পাজল হয়ে যাবে যে এখানে মনে হয় একজনের কথাই বলছে, না এখানে একটা দম্পতির কথা বলেন, এখানে দুটো দম্পতির কথা বলছে, একটা দম্পতি বর্ণান্ধতা আক্রান্ত আর একটা দম্পতির মধ্যে থ্যালাসেমিয়া রয়েছে। তারপরে বসে দেখো, সুস্থ বাবা এবং বাহক মায়ের সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে? 25, 50, 75 নাকি 100? আচ্ছা, এটার হিসাবটা আমরা এভাবে করে দেখতে পারি যে সুস্থ বাবা এর ক্রোমোজোম হচ্ছে কি XY, আর বাহক মা বর্ণান্ধ, তো তার ক্ষেত্রে X'(X) হবে, কারণ তার একটা জিন ত্রুটিপূর্ণ থাকবে। এটা আমরা ক্রস করব, ক্রস করে পেয়ে যাব যে XX'(XX), তারপর X'(Y), XY। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবাই একটা একটা করে আছে, অর্থাৎ সুস্থ মেয়ে একটা আছে, বাহক মেয়ে একটা আছে, অসুস্থ ছেলে একটা আছে, সুস্থ ছেলে একটা আছে। তাহলে 1:1:1:1:1 হবে। আর পার্সেন্টেজ হিসাব করে প্রত্যেকটা 25% করে হবে। তার মানে তোমার প্রশ্ন বলেছে যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে। তাহলে বর্ণান্ধ আমরা এখানে খুঁজি কে আছে? বর্ণান্ধ আছে সে, এই যে ছেলেটা বর্ণান্ধ। আমি তোমাদের বলেছিলাম যে ছেলেরা তোমার অসুস্থ হয়, তাহলে এখানে ছেলেটা বর্ণান্ধ হিসেবে আছে, তার কত পার্সেন্ট? 25%, মানে 4 ভাগের 1 ভাগ বর্ণান্ধ হবে। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার হচ্ছে গিয়ে
25। শিমুল এবং শিলা স্বামী স্ত্রী তারা দুজনেই সুস্থ কিন্তু থ্যালাসেমিয়ার বাহক। একইভাবে এখানে হচ্ছে বাবা মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক। তার আমাদের প্রশ্নটা কি, তাদের 4 সন্তানের মধ্যে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, 2 জন বাহক কিন্তু সুস্থ হবে, একজন পুরোপুরি সুস্থ হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের বাহক মা এবং বাহক বাবার মধ্যে যদি বিয়ে হয় তাদের ক্ষেত্রে সন্তানের কি অবস্থা হতে পারে। অবশ্যই একজন থ্যালাসেমিয়া আক্রান্ত, অনেকবার তোমাদেরকে এটা করিয়েছি আমি। এই যে দেখো এখানে, এই যে এখানে দেখো, এখানে এটা থেকে দেখলেই বুঝতে পারবা যে বাহক বাবা এবং বাহক মার মধ্যে যখন বিয়ে হবে সুস্থ সন্তান 1 ভাগ, 2 ভাগ হচ্ছে বাহক আর 1 ভাগ হচ্ছে অসুস্থ হবে, মানে 1 ভাগ থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। তাহলে আমাদের কিন্তু এই 3টা অপশনই কারেক্ট। এর পরের প্রশ্নটা দেখো কি বলেছে। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে উদ্দীপকের দম্পতি সন্তানদের ক্ষেত্রে নিচে কোন রোগটি হবার সম্ভাবনা থাকে? ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, বর্ণান্ধতা নাকি বাতজ্বর? অবশ্যই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপরে প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগী কোনটি খেতে পারেন? যকৃৎ, ডিম, মাছ নাকি মাংস? উত্তর হবে হচ্ছে মাছ। থ্যালাসেমিয়া রোগীদের কোন উপাদান সমৃদ্ধ ফল পরিহার করা উচিত? যেহেতু থ্যালাসেমিয়া রোগীদের হচ্ছে গিয়ে হিমোগ্লোবিনটা ভেঙে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদের শরীরে কিন্তু লৌহটা বা হচ্ছে গিয়ে আয়রনটা, এটার পরিমাণটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আয়রন জাতীয় যে ফল বা আয়রন জাতীয় যে খাবার সেগুলো কিন্তু পরিহার করতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি? লৌহ সমৃদ্ধ ফল পরিহার করা উচিত। এরপরের প্রশ্নটা দেখো, রিফাতের চেহারা মাঝে মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। রক্তশূন্যতাকে প্রাথমিকভাবে দায়ী করা হলেও ডাক্তারি পরীক্ষা জানা গেল এটি একটি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। রিফাতের রোগের জিন কার নিকট থেকে এসেছে? বাবার, দাদার, মায়ের নাকি বাবা মা উভয়ের? যেহেতু অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এটা বাবা মা উভয়ের থেকেই কিন্তু ওর মধ্যে এসেছে, এই কারণে তার রক্তশূন্যতা দেখা দিয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে এই রোগের ক্ষেত্রে মানে থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায় না। শ্বেত রক্তকণিকার সাথে থ্যালাসেমিয়ার কোনো সম্পর্ক নয়, লোহিত রক্তকণিকার সাথে সম্পর্ক রয়েছে। কলা খাওয়া ঠিক নয়, সারা বছর রক্ত প্রদান করতে হয়। যেহেতু আমাদের প্রথম অপশনটাই কাটা, তার মানে আমরা যদি নাও জানি যে তার কলা খাওয়া ঠিক নাকি বেঠিক, তারপর আমাদের অ্যান্সার কি হবে? 2 এবং 3। আসলে কলা খাওয়া ঠিক নয়, এবং কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আয়রন থাকবে আর সারা বছর রক্ত প্রদান করতে হয়। কারণ অনেক সময় দেখা যায় থ্যালাসেমিয়াতে অনেকের এত বেশি রক্তশূন্যতা থাকে তাদের প্রতি মাসে হচ্ছে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে। থ্যালাসেমিয়ার মূল চিকিৎসা করা হয় রক্ত দিয়ে, ওষুধ দিয়ে, রক্ত এবং ওষুধ দিয়ে, ওষুধ এবং থেরাপি দিয়ে। থ্যালাসেমিয়ার মূল চিকিৎসা হচ্ছে রক্ত এবং ওষুধ দিয়ে, প্রতি মাসে হচ্ছে রক্ত দেওয়ার প্রয়োজন হয় এবং তার পাশাপাশি হচ্ছে মেডিসিন চলতে থাকে। এই দুটোর সমন্বয়ে থ্যালাসেমিয়ার চিকিৎসা দেওয়া হয়। তাহলে আশা করি আজকে এমসিকিউ সলভের পরে তোমাদের থ্যালাসেমিয়া এবং বর্ণান্ধতা সম্পর্কে কোনো প্রবলেম নেই। তারপরে যদি সমস্যা মনে হয় অবশ্যই কিউআর কোডটি স্ক্যান করবে এবং হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে। ইনশাআল্লাহ তোমাদের এমসিকিউতে কোনো প্রবলেম থাকবে না। আজকের কাজটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।